গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাস ট্রাকের সংঘর্ষ, নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে। শিশুসহ নিহত 6, আহত আরো 10 জন। সীতাকুণ্ডের জঙ্গি আস্তানায় নিহত 4 আত্মঘাতীর 2 জন সম্পর্কে খালাতো ভাই। 8 মাস আগে ঢাকার মিরপুর থেকে নিখোঁজ হয় তারা। জঙ্গি তৎপরতা চালাতো দাওলাতুল ইসলাম নামে। কাউন্সিলের 1 বছরেও দল গোছাতে পারেনি বিএনপি। নেতৃত্বের ব্যর্থতা থাকলেও সরকারের দমনপীড়নকে দায়ী করছেন কেউ কেউ। দেশের প্রায় 1.5 কোটি কর্মজীবী নারীর জন্য নেই আবাসনের সুব্যবস্থা। রাজধানীতে সরকারি কর্মজীবী মহিলা হোস্টেলে তদবির ছাড়া মিলছে না সিট। এবং শ্রীলঙ্কার পিছারায় 100তম টেস্ট জয়ের হাতছানি বাংলাদেশের সামনে। প্রথম সেশনেই লঙ্কানদের বেঁধে ফেলতে চায় টাইগাররা। সময় সংবাদের সঙ্গে আছে আমি শাফিন জাহিদ। গাইবান্ধায় গোবিন্দগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে শিশুসহ 6 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত 9 জন। গতরাত 3টার দিকে ঢাকা রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিহত ও আহতদের আর্থিক সহায়তা দেওয়ার কথা জানানো হয়েছে। পুলিশ জানায় রোববার রাত 3টার দিকে ঢাকা থেকে নীলফামারীগামী শাকিল পরিবহনের একটি বাস ঢাকা রংপুর মহাসড়কের বালুয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় বাসের চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই 4 জনের মৃত্যু হয় আর আহত হন অন্তত 11 জন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিলে আরো একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আমরা চলে বেরিয়েছি, অ্যাক্সিডেন্ট লাগছে, কেমন কেমন করতেছি। তখন ধীরে করে চেতন পেলাম। চেতন বললাম যে কি অবস্থা, অ্যাক্সিডেন্ট হয়েছে। আমি শোনার পরে অজ্ঞান হয়ে গেছি। মোট 8 জন আমাদের হাসপাতাল থেকে চিকিৎসা নেয়। এর মধ্যে 3 জনকে রেফার করা হয়েছে, 1 জন মৃত এবং 4 জন আমাদের এখনো চিকিৎসাধীন অবস্থায় আছে। এদিকে ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করে নিহতদের পরিবার ও আহতদের অর্থ সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। প্রশাসনের পক্ষ থেকে যারা মারা যায় বা আহত হয় তাদের জনপ্রতি 10,000 টাকা করে আমরা নগদ দিয়ে থাকি। এদিকে আহতদের মধ্যে 4 জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে পথে আরও একজনের মৃত্যু হয়। সময় সংবাদ, গাইবান্ধা। চট্টগ্রামের সীতাকুণ্ডে ছায়ানীর জঙ্গি আস্তানায় নিহত 4 আত্মঘাতীর মধ্যে 2 জন ঢাকার মিরপুর থেকে 8 মাস আগে নিখোঁজ হওয়া আয়াত এবং রাফাত। তারা 2 জন খালাতো ভাই। এ ব্যাপারে অনেকটা নিশ্চিত হয়েছে পুলিশ। সাধনকুঠির আস্তানা থেকে আটক জেএমবির 2 সদস্য ছবি দেখে এ 2 ভাইয়ের পরিচয় নিশ্চিত করে। নব্য জেএমবির শাখা সংগঠন দাওলাতুল ইসলামের হয়ে তারা জঙ্গি তৎপরতা চালিয়েছিল বলেও জানায় পুলিশ। সাখাওয়াত হোসেন টিপুর ছবিতে আরো জানাচ্ছেন কমল দে। বৃহস্পতিবার সকালে সোয়াত সদস্যদের উপর আত্মঘাতী হামলায় নিহত 4 জেএমবি সদস্যের পরিচয় দিয়ে প্রথম দিকে কিছুটা জটিলতার সৃষ্টি হলো। 2 দিনের মাথায় তা অনেকটা কেটে গেছে। বুধবার বিকেলে সীতাকুণ্ডের সাধনকুটির থেকে আটক হওয়া অপর 2 জঙ্গি সদস্য এক্ষেত্রে বড় ধরনের ভূমিকা রেখেছে। নিহত 4 জনের মধ্যে 2 জন জহিরুলের বোন জোবাইদা এবং ভগ্নিপতি কামাল উদ্দিন বলে প্রথম দিনে নিশ্চিত হয় পুলিশ। কিন্তু ধোঁয়াশা ছিল অপর 2 জনকে নিয়ে। পরবর্তীতে পুলিশের কাছে থাকা ছবি দেখে জহিরুল ও আরজিনা জানায় আয়াত এবং রাফাত এই আস্তানায় ছিল। সাংগঠনিকভাবে তারা রাশেদ এবং হৃদয় নামে পরিচিত। প্রথম অভিযানে যে 2 জন গ্রেপ্তার হয় তার ভিতরে যে মহিলা, ওনাকে আমরা কিছু ছবি দেখাই। তো ছবি দেখে আমরা মোটামুটি তাদের নাম বের করেছি, কারণ ছবির পিছনে আমাদের নাম লেখা ছিল। একজন রাফিদ আল হাসান, একজন আয়াদ আল হাসান। পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী গত বছরের 9 আগস্ট ঢাকার মিরপুরের বাসা থেকে বের হয়ে যায় আহমেদ রাফাত আল হাসান এবং তার খালাতো ভাই আয়াত আল হাসান। এই ব্যাপারে আয়াতের মা মুনমুন আহমেদ মিরপুর থানায় একটি জিডিও করেন, যার নম্বর 637। জিডিতে তিনি বাসা থেকে বের হয়ে যাওয়ার সময় 2টি চিরকুট রেখে যায় বলে উল্লেখ করেন। ময়নাতদন্ত শেষে 4 জনের লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজের ফরেনসিক মর্গে রাখা হয়েছে। আইনগত বাধ্যবাধকতা হিসেবে পুলিশ এখন তাদের পরিচয় শতভাগ নিশ্চিত হতে পরিবারের সদস্যদের তলব করেছে। যার ছবিটা শনাক্ত করছে ওর ঠিকানা সংগ্রহ করে মিরপুরে ডিএমপির ওই থানাকে আমরা বেতার বার্তা দিয়েছি যে তার অভিভাবককে এটা জানানো হোক। ডিএনএ টেস্টের জন্য এই প্রোফাইলগুলো আমরা রেখেছি
আমরা সম্ভাব্য এদের যে সম্ভাব্য অভিভাবক বা যাদের হবে তাদের সাথে আমরা ম্যাচিং করব। এদিকে পুলিশের অনুসন্ধানে বের হয়ে এসেছে আত্মঘাতী এসব জঙ্গি নব্য জেএমবি শাখা সংগঠন দাওলাতুল ইসলামের হয়ে কাজ করছিল, যে কারণে মারা যাওয়ার আগে তারা দেওয়ালে তাদের সংগঠনের নাম লিখে গেছে। ঢাকার হলিয়াটি জেনার ঘটনায়ও সংগঠনটির নাম উঠে এসেছিল। দাওলাতুল ইসলাম কেন লিখলো, এর শানি নজুল অথবা এর কারণটা এটা আমরা খোঁজার চেষ্টা করছি। আমাদের ধারণা যে এটা নব্য জেএমবির বিভিন্ন ভার্সন থাকতে পারে। বিভিন্ন নাম তারা আপনার ব্যবহার করে, কিন্তু মূলত তারা জেএমবির অংশ। গত বুধবার সন্ধান পাওয়া এই দুটি জঙ্গি আস্তানায় আর কোন কোন জঙ্গি আসা যাওয়া ছিল এবং তাদের অবস্থান শনাক্তের জন্য গ্রেপ্তারকৃত জহিরুল ও আরজিনাকে পুলিশের 5টি টিম টানা জিজ্ঞাসাবাদ করছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। যশোরে নাশকতার পরিকল্পনার অভিযোগে 2 নারীসহ 3 জনকে আটক করেছে পুলিশ। তাদের কাছ থেকে বেশ কিছু জঙ্গিবাদী বই এবং বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। গতকাল বিকেলে শহরের শঙ্করপুর এলাকা থেকে তাদের আটক করা হয়। পুলিশ জানায়, সাম্প্রতিক সময়ের জঙ্গি হামলার পর থেকেই দেশের বিভিন্ন স্থানে সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এরই ধারাবাহিকতায় যশোর শহরের শঙ্করপুর পশু হাসপাতাল এলাকার একটি বাড়িতে সন্দেহজনক গতিবিধির খবর পেয়ে অভিযানে যান তারা। সেখান থেকে 2 নারীসহ 3 জনকে আটক করে পুলিশ। তাদের সঙ্গে এক শিশুও রয়েছে। আটককৃতরা যশোর শহরের গুরুত্বপূর্ণ স্থানে নাশকতা চালানোর পরিকল্পনা করছিল বলে জানায় পুলিশ। বোমা তৈরি বিভিন্ন সরঞ্জাম এবং কিছু জিহাদি বই উদ্ধার করি এবং আসামি রবিউল, বিলকিস এবং পারভিনকে গ্রেপ্তার করি। আসামিদের জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে তারা যশোর শহরে বিভিন্ন জায়গায় আপনার কি পয়েন্টে নাশকতামূলক কর্মকাণ্ড চালাইয়া আইন শৃঙ্খলার অবনতি ঘটানোর জন্য চেষ্টা করতেছিল। কাউন্সিলের 1 বছরেও দল গোছাতে পারেনি বিএনপি, নামতে পারেনি রাজপথে। এই অবস্থায় নেতৃত্বের ব্যর্থতা ও সিদ্ধান্তহীনতার দায় স্বীকার করছেন শীর্ষ নেতাদের কেউ কেউ। এ নিয়ে অসন্তোষ রয়েছে দলে। তবে কোনো কোনো নেতা মনে করেন নেতৃত্বের দুর্বলতা নয়, সরকারের দমনপীড়নেই বিধ্বস্ত হয়েছে বিএনপি। সালাউদ্দিন সুমনের রিপোর্ট। 5 জানুয়ারির নির্বাচনের পর আন্দোলনে ব্যর্থতা সহ নানা কারণেই অনেকটাই বিধ্বস্ত হয়ে পড়া দলকে চাঙ্গা করতে গত বছরের 19শে মার্চ 6ষ্ঠ জাতীয় কাউন্সিল অনুষ্ঠান করে বিএনপি। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রাঙ্গণে অনুষ্ঠিত এই কাউন্সিলের পর 4 দফায় দলের 502 সদস্যের বিশাল আকারের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। এরপর পর্যায়ক্রমে জেলা ও মহানগরের কমিটি গঠনের কাজ শুরু হলেও নানা প্রতিবন্ধকতায় গতি পায়নি তা। এখন পর্যন্ত দাবি আদায়ের আন্দোলন বলতে ঘরোয়া সভা সমাবেশ আর সংবাদ সম্মেলনেই সীমাবদ্ধ রয়েছে দলটি। অনেক ক্ষেত্রেই আন্দোলনের দায় সারছে শুধুমাত্র মৌখিক নিন্দা ও প্রতিবাদ জানিয়েই। এখন তো দেশের রাজনীতিও কিছু নাই, সাধারণ মানুষেরও বোধহয় রাজনৈতিক দলের উপর থেকে আস্থা চলে গিয়েছে। এক ধরনের নিস্পৃহতা গ্রাস করেছে রাজনীতিকে, যে জন্যই আপনার মনে হচ্ছে যে কর্মকাণ্ড নাই। ইস্যুভিত্তিক আন্দোলনে জনগণকে সম্পৃক্ত করতে না পারার অসন্তোষের পাশাপাশি চাপা ক্ষোভও রয়েছে এই নেতার মনে। বাম দলের 50-60 জন মিলে কত তীব্র রাজপথে আন্দোলন গড়ে তোলার চেষ্টা করছে। বিএনপির মতো বিশাল দল, তাদের কাছ থেকে লোক নিশ্চয়ই আরো শক্তিশালী ভূমিকা আশা করে। এই ক্ষেত্রে তো আমরা পর্যাপ্ত সফল পাইনি, এটি স্বীকার করতেই হচ্ছে। আজকে একটা অসম অবস্থায় একটা রাজনীতি চলছে। এক পক্ষ সবকিছু করে বেড়াচ্ছে আর বাকিদেরকে বাইরে রাখা হয়েছে। তবে নেতৃত্বের ব্যর্থতার চেয়ে সরকারের আচরণ ও নানাবিধ প্রতিবন্ধকতাকেই ঘুরে দাঁড়ানোর অন্তরায় হিসেবে দেখছেন দলের স্থায়ী কমিটির এই সদস্য। রাজনীতিবিদরা এবং জনগণ তার রাজনৈতিক প্রতিপক্ষকে মোকাবেলা করতে পারবে রাজনৈতিকভাবে, কিন্তু রাষ্ট্রীয় সন্ত্রাসের মোকাবেলা করার জন্য তো দেশের জনগণ প্রস্তুত নয়। রাষ্ট্রীয় সন্ত্রাসকে মোকাবেলা করার জন্য তো রাজনৈতিক শক্তিগুলো প্রস্তুত নয়। সাংগঠনিক ভিত্তি মজবুত করে শিগগিরই আন্দোলনের মাঠে নামবে বিএনপি, আবারও এমন কথাই জানালেন এই শীর্ষ নেতা। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরো থাকছে, যাত্রী পরিবহন ও মোবাইল নেটওয়ার্কের অভাবে বাংলা বান্ধা স্থলবন্দরে ভোগান্তির শিকার যাত্রীরা। পঞ্চগড় থেকে কলকাতা পর্যন্ত সরাসরি বাস সার্ভিস চালুর দাবি। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সবশেষ হিসেব অনুযায়ী দেশের মোট 5,41 লাখ কর্মজীবীর মধ্যে 1,62 নারী। কর্মক্ষেত্রে নারীর এই অগ্রগতির পরও তাদের নিরাপদ আবাসনের সংকট প্রকট।
রাজধানীর সরকারি কর্মজীবী মহিলা হোস্টেলে বারবার আবেদনের পরও উপর মহলের তদবির ছাড়া মিলছে না সিট। শামসুল হক প্রিন্সের ছবিতে আরো জানাচ্ছেন মৌসুমী মৌ। সারা দেশ যখন নারী ক্ষমতায়ন নিয়ে মাতামাতি করছে, তখনও উপেক্ষিত কর্মজীবী নারীদের আবাসন সংকটের বিষয়টি। শত শত লিফলেট, ব্যানারে চোখ আটকানো মনোরম পরিবেশ আর সুযোগ সুবিধার চাকচিক্যে ঢাকা পড়ে যায় নারী নিরাপত্তার ইস্যুটি। তাই নিরাপত্তার টাকার অঙ্কে মিলিয়ে কর্মজীবী নারীদের শেষ ভরসা সরকারি কর্মজীবী হোস্টেলগুলো। কিন্তু সেখানে স্থান পাওয়া রীতিমতো ভাগ্যের ব্যাপার। এক্ষেত্রে প্রধান বাধা ভুয়া সনদধারী চাকুরিজীবী আর উপর মহলের সুপারিশ। যারা অলরেডি ওই হোস্টেলে উঠেছিল তারা বলেছে যে নীলক্ষেতে 200 থেকে 300 টাকা দিলে সার্টিফিকেট তারা নকল বানিয়ে দিবে। তারপর অবশ্যই কোনো একজন সচিব বা মন্ত্রীর ফোন কল ছাড়া আপনার ওখানে সিট কখনোই হবে না, এটা সম্ভব না। আমি নিজে অলরেডি ট্রাই করেছি 3 বার। তাদের সাথে আমি কথা বলেছি যারা উঠেছে ওখানে, তারা বলেছে যে বড় ধরনের লবিং দরকার। এই লবিং তো আমার নেই, এখন আমি কিভাবে উঠবো ওখানে? রাজধানীর 3টি কর্মজীবী মহিলা হোস্টেলের মধ্যে নীলক্ষেতে মোট সিট সংখ্যা 503টি, মিরপুরে 160 এবং খিলগাঁও রয়েছে 210টি। টাকার বিনিময়ে ভুয়া চাকরির নিয়োগপত্র সংগ্রহ করে সাধারণ ছাত্রীদের রাতারাতি কর্মজীবী বনে যাবার সত্যতা উঠে আসে সময় সংবাদের গোপন ক্যামেরায়। সত্যতা মেনে নিয়ে ক্যামেরার সামনে কথা বলতে আপত্তি জানান হোস্টেল কর্তৃপক্ষ। আর মন্ত্রণালয় বলছে চাহিদা বেশি থাকায় নির্ধারিত নীতিমালা তাদের পক্ষে মানা সম্ভব হচ্ছে না। সিট যদি 3টা খালি হয় তাহলে আমাদের কাছে অ্যাপ্লিকেশন আসে 100টা। ফার্স্ট সেকেন্ড থার্ডের মতো নীতিমালা করাটা আসলেই কঠিন। আমরা সেই ক্ষেত্রে আরো হোস্টেল বানানোর ব্যাপারে আমরা পদক্ষেপ নিচ্ছি। সরকারি তথ্য মতে সারা দেশে সরকারি 8টি কর্মজীবী মহিলা হোস্টেলে মোট আসন সংখ্যা 1408টি। মৌসুমী মৌ, সময় সংবাদ, ঢাকা। নানা সংকটে জর্জরিত কুমিল্লা সিটি কর্পোরেশনের বিসিক শিল্পাঞ্চলের বেশিরভাগ এলাকা। একটু বৃষ্টি হলেই হাঁটু পানি জমে যায়। নারী শ্রমিকরা ভুগছেন নিরাপত্তাজনিত সংকটে। তাই এই শিল্পাঞ্চলের রাস্তাঘাট সহ সার্বিক উন্নয়ন করবে আসছে নির্বাচনে এমন প্রার্থী খুঁজছেন তারা। কুমিল্লা সিটি কর্পোরেশন এলাকার মধ্যেই 53 একর জায়গা নিয়ে বিসিক শিল্পাঞ্চল। ছোট বড় মোট 142টি শিল্প কারখানা এখানে। প্রায় 6000 শ্রমিক কাজ করে এই বিসিকে। অথচ রাস্তাঘাটের বেহাল দশায় বর্ষা তো দূরের কথা, স্বাভাবিক সময়েও কোনো কোনো জায়গায় থাকে জলাবদ্ধতা। এতে শুধু পণ্য পরিবহনই নয়, ভোগান্তি হয় চলাচলেও। সড়কে বাতি না থাকায় নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন নারী শ্রমিকরা। বিসিকে একটু বৃষ্টি হলে রাস্তায় পানি হয়ে যায়, আমরা অফিসে আসতে পারি না। রাস্তাঘাট খুবই খারাপ, ড্রেন নিষ্কাশন কাজ হইতেছে না। অনেক ছেলেরও আছে, অনেক বাজে কথা বলে ডিস্টার্বও করে। সমস্যা সমাধানে এরই মধ্যে 2-1টি সড়ক সংস্কার করা হলেও অধিকাংশই বেহাল দশা। তাই আসছে নির্বাচনে বিসিক শিল্পাঞ্চলের উন্নয়ন গুরুত্বের সাথে বিবেচনা করবে এমন প্রার্থী খুঁজছেন এখানকার শ্রমিকরা। আমরা এমন একজন চাই যেন আমাদের রাস্তাগুলো যেন খুব সুন্দরভাবে কাজ করে দেওয়া হয়, ড্রেনগুলো নিষ্কাশন করে দেওয়া সুন্দরভাবে। আমরা এটি চাই নতুন যে হবে, যে রাস্তাটা একটু যেন আমাদের সুবিধা করে দেয়। শিল্প মালিকরা বলছেন নগরের অর্থনৈতিক চাকা সচল রাখতে শিল্প বান্ধব জনপ্রতিনিধির কথাই ভাবছেন তারা। অস্বাস্থ্যকর নোংরা একটা পরিবেশ আমরা ব্যবসা বাণিজ্য করছি, এটা আমাদের জন্য অত্যন্ত দুর্ভাগ্য যে এই পর্যন্ত কোনো কর্তৃপক্ষ এই ব্যাপারে সদয় দৃষ্টি দেন নাই। আমরা আশা করব ভবিষ্যতে কুমিল্লা সিটি কর্পোরেশনে যারাই আসবেন উনি সদয় দৃষ্টি দিবেন। নানা সমস্যা জর্জরিত কুমিল্লা বিসিক শিল্পাঞ্চলের মালিক শ্রমিকরা। পণ্য পরিবহন তো রয়েছে, নিজেদের প্রতিদিনের যাতায়াতেও দুর্ভোগের সম্মুখীন হতে হচ্ছে তাদের। আর তাই এই সমস্যার স্থায়ী সমাধান দিতে পারবে এমন কারো হাতেরই নিজেদের নগরের পরবর্তী দায়িত্ব তুলে দেওয়ার কথা ভাবছেন তারা। রাশেদ লিমন, সময় সংবাদ, কুমিল্লা। নানা সমস্যায় দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে ফেনী বিসিক শিল্পনগরীর 1/3 উৎপাদনমুখী শিল্প কারখানা। বন্ধ কারখানাগুলো চালু করতে নতুন উদ্যোক্তাদের আগ্রহ থাকলেও হস্তান্তর ও আইনি জটিলতায় তা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন শিল্প মালিকরা। এ অবস্থায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত ছাড়া সমস্যার সমাধান সম্ভব নয় বলে জানিয়েছে বিসিক। মীর হোসেন রাসেলের ক্যামেরায় আরো জানাচ্ছেন আতিয়ার সজল।
ফেনী পৌরসভার চাঁড়িপুর এলাকায় 1962 সালে প্রায় 25.5 একর জায়গার উপর প্রতিষ্ঠিত হয় বিসিক শিল্পনগরী। এই শিল্পনগরীর 142টি প্লটে একাধিক ইউনিট নিয়ে গড়ে ওঠে অর্ধশতাধিক শিল্প কারখানা। ভূমি উন্নয়ন কর ও সার্ভিস চার্জ বৃদ্ধি, ব্যাংক ঋণের অভাব এবং হস্তান্তর জটিলতা সহ নানা কারণে বছরের পর বছর ধরে বন্ধ রয়েছে এখানকার 1/3 শিল্প কারখানা। আর চালু কারখানাগুলো চলছে খুঁড়িয়ে খুঁড়িয়ে। ব্যাংক থেকে লোন নিচ্ছে, চালাতে পারে নাই, এখন বন্ধ করে দিচ্ছে আপাতত, এখন চলে না। হস্তান্তর জটিলতার কারণে আমরা সে পথটা আমাদের হস্তগত করতে পারতেছি না, যার কারণে আমরা শিল্প করার উদ্যোগ হারাইতেছি। শিল্পায়নের স্বার্থে ইমিডিয়েট সরকার এইটার উপরে একটা ইনিশিয়েটিভ নেওয়া দরকার এবং এই সমস্ত বাধাগুলো দূর করিয়া শিল্প উদ্যোক্তাদেরকে সহায়তা দেওয়া দরকার। এই অবস্থায় বন্ধ কারখানাগুলো চালু এবং নতুন উদ্যোক্তাদের বিনিয়োগে উৎসাহিত করতে সরকারকে ইতিবাচক পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন বিসিক শিল্প মালিক সমিতি এবং চেম্বার অব কমার্সের নেতারা। কয়দিন পরে পরে সার্ভিস চার্জ বাড়াচ্ছে, যেটা হলো 200 গুণ 300 গুণ, কিন্তু তার সার্ভিসের বিপরীতে কিছুই নাই। নতুন উদ্যোক্তা এসে তার ক্যাপিটাল শেষ হয়ে যায়, তখন সে চলতি মূলধনের অভাবে সে আর শিল্প চালু করতে পারছে না। যাদের নামে এই প্লটগুলো বরাদ্দ ছিল সেই বরাদ্দগুলো ক্যান্সেল করে নতুন করে যারা উদ্যোক্তা রয়েছেন তাদেরকে দিয়ে যদি কলকারখানাগুলো স্থাপন করানো যায়, সেক্ষেত্রে বেসিক স্থাপনের যেই পরিকল্পনা এবং উদ্দেশ্য সেটি সফল হবে। রুগ্ন দশার কথা স্বীকার করে বিসিকের জেলার শীর্ষ কর্মকর্তা জানান, জটিলতা থাকায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত ছাড়া সমস্যা সমাধান সম্ভব নয়। এর আগে যখন প্রথম এটা অবকাঠামো সৃষ্টি হয়েছে তখন দেখা যায় কোনো কোনো জায়গায় 80% সাবসিডি দিয়ে মূল্য নির্ধারণ করা হয়েছে। এখন আবার হুট করে রেট করে ফেলা, এটা তো অযৌক্তিক। কিন্তু তবু আমরা তো করার কিছু না, পলিসি মেকার যারা তারা করে, আমরা বাস্তবায়ন করতে, এটা তারা যা বলে আমরা তাই শুনতে হয়। এইগুলো তো ওইভাবে বলা যাবে না। ফেনী বিসিক শিল্পনগরীর 46টি শিল্প কারখানার মধ্যে 20টি কারখানা বন্ধ রয়েছে। আতিয়ার সজল, সময় সংবাদ, ফেনী। সময় সংবাদে আরো থাকছে, গাইবান্ধার সুন্দরগঞ্জে উপনির্বাচনকে ঘিরে জমে উঠেছে প্রচারণা। আঞ্চলিকতাকেই প্রাধান্য দিচ্ছেন ভোটাররা, মুক্তিযুদ্ধ বিরোধীদের প্রভাব নিয়ে শঙ্কা। ভারত, নেপাল ও ভুটান এই তিনটি দেশের সাথে যোগাযোগের সবচেয়ে কাছের স্থলবন্দর পঞ্চগড়ের বাংলাবান্ধা। ইমিগ্রেশন পোর্ট হিসেবে যাত্রা শুরুর 1 বছর হলেও যাত্রী পরিবহন ও মোবাইল নেটওয়ার্কের অভাবে চরম ভোগান্তির শিকার হচ্ছেন পর্যটক, ব্যবসায়ী আর রোগীরা। দারুণ সম্ভাবনাময় এই বন্দরকে কাজে লাগাতে পঞ্চগড় থেকে শিলিগুড়ি ও কলকাতা পর্যন্ত সরাসরি বাস সার্ভিস চালুর দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। জেলা প্রতিনিধি আব্দুর রহিমের তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। 1997 সালে বাণিজ্য কার্যক্রম শুরু হলেও গত বছরের 18 ফেব্রুয়ারি পূর্ণাঙ্গ ইমিগ্রেশন কার্যক্রম চালু হয় পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরে। এতে ব্যবসা বাণিজ্যের সঙ্গে যোগ হয় যাত্রী পারাপারের সুবিধাও। কিন্তু এই স্থলবন্দরে যোগাযোগ ব্যবস্থার তেমন উন্নতি না হওয়ায় চরম দুর্ভোগের শিকার হচ্ছেন পর্যটক ও রোগীরা। যাত্রীদের অভিযোগ, স্থলবন্দর থেকে বাংলাবান্ধা বাস টার্মিনালের দূরত্ব 3 কিলোমিটার হলেও নেই কোনো গণপরিবহন। এছাড়া ভারতের ফুলবাড়ি ইমিগ্রেশন হয়ে শিলিগুড়ি পর্যন্ত কোনো পরিবহন না থাকায় ব্যাগ লাগেজ সহ হেঁটে যেতে হচ্ছে তাদের। প্রায় 1-1.5 কিলো রাস্তা হেঁটে যেতে হয় লাগেজ নিয়ে, রুগী নিয়ে। পঞ্চগড় থেকে সরাসরি শিলিগুড়ির যদি একটা যোগাযোগ, গাড়ির ব্যবস্থা বা যোগাযোগের একটা ব্যবস্থা থাকতো তাহলে আমাদের জন্য কিন্তু খুব ভালো হতো। ছোট বাচ্চা নিয়ে লাগেজ নিয়ে যাওয়া আসা খুব কষ্ট হচ্ছে। এছাড়া এই চেকপোস্টে এখনো গড়ে ওঠেনি ডলার ইন্ডোর্স, মানি এক্সচেঞ্জের সুবিধা। আর মোবাইল নেটওয়ার্ক না থাকায় পর্যটকদের পাশাপাশি ব্যবসায়ীরাও পড়ছেন বিড়ম্বনায়। কর্তৃপক্ষকে এই বিষয়ে বিশেষ ইনিশিয়েটিভ নিতে হবে। এইভাবে ইনিশিয়েটিভ নিতে পারলে আমরা মনে করি যে এই ইমিগ্রেশনটা এবং এই পোর্টটা বাংলাদেশের অন্যতম একটি সেরা পোর্ট হিসেবে তার আত্মপ্রকাশ করবে। অবশ্য দুদেশের সংশ্লিষ্টদের সাথে যোগাযোগ করে যাত্রী দুর্ভোগ কমাতে কার্যকর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন জেলা প্রশাসক। দূরপাল্লার যে বাসগুলো, দিবা এবং নৈশ কোচগুলো যাতে দূর থেকে সরাসরি বাংলাবান্ধা পর্যন্ত যায়, এই জন্য আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করেছি। এখানে যাত্রীদের বিভিন্ন চেকিং হয়, এই চেকিংগুলো বিভিন্ন দপ্তরকে সমন্বয়ের মাধ্যমে করার জন্য অনুরোধ করেছি। বাংলাবান্ধা স্থলবন্দর থেকে ভারতের 7 সিস্টার খ্যাত রাজ্যগুলোতে প্রবেশের একমাত্র করিডোর শিলিগুড়ির দূরত্ব মাত্র 10 কিলোমিটার। এছাড়া দার্জিলিং 62, নেপাল 54, ভুটান 130 এবং চীনের সীমান্তের দূরত্ব প্রায় 200 কিলোমিটার। সময় সংবাদ, পঞ্চগড়। কে হবেন এমপি লিটনের উত্তরসূরি, আওয়ামী লীগ নাকি জাতীয় পার্টির প্রার্থী?
গাইবান্ধা 1 আসনের উপনির্বাচনকে ঘিরে সর্বত্রই এখন এই প্রশ্ন। সাধারণ ভোটারদের মতে দল বা প্রতীকের চেয়ে প্রাধান্য পাবে আঞ্চলিকতা, আর রাজনীতিকরা বলছেন সুন্দরগঞ্জে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তির শক্ত ঘাঁটি থাকায় জামায়াতে ইসলামের ভোট ব্যাংক শেষ পর্যন্ত তুরুপের তাস হয়ে উঠতে পারে। হেদায়েতুল ইসলাম বাবুর প্রতিবেদন, ছবি তুলেছেন ওবায়দুল ইসলাম। ভোটের সময় যতই ঘনিয়ে আসছে, প্রার্থীদের ব্যস্ততা ততই বাড়ছে। ভোটারদের মন জয় করতে প্রার্থীদের প্রতিশ্রুতির ফুলঝুরিতে যুক্ত হচ্ছে উন্নয়নের নতুন নতুন বুলি। সময় সংকটে সব ভোটারদের কাছে পৌঁছাতে না পারায় কোনো প্রার্থী মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে ভোটারদের কাছে নিজেকে উপস্থাপনের চেষ্টা করছেন। ভোটাররা বলছেন সুন্দরগঞ্জ উপনির্বাচনে দল বা প্রতীকের চেয়ে প্রাধান্য পাবে আঞ্চলিকতা। এবার যেহেতু আমরা পূর্বাঞ্চলে এমপি মনোনয়ন পেয়েছি, আমরা চাই যে আমরা এমপি এবার পূর্বাঞ্চলেই রাখবো। পূর্ব এলাকায় 8টি ইউনিয়ন নিয়ে একটা জোট বেঁধেছে, তারা নৌকাকে বিজয়ী করবে। পশ্চিম এলাকার লোকজন 7টা ইউনিয়ন নিয়ে জোট বেঁধেছে, তারা লাঙ্গল মার্কাকে বিজয়ী করবে। দলমত নির্বিশেষে যাকে ভোট দিলে এলাকার উন্নয়ন হবে, সুন্দরগঞ্জ সন্ত্রাসমুক্ত হবে, এরকম একজন যোগ্য প্রার্থীকে এই এলাকার সচেতন মানুষ এবং সাধারণ মানুষ বেছে নেবেন। তবে রাজনীতিকরা বলছেন ভিন্ন কথা। তাদের মতে স্বাধীনতার পর থেকে সুন্দরগঞ্জে শক্ত শেকড় গড়ে তোলায় মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি হলেও অতীতের মতো এই নির্বাচনেও প্রভাব ফেলবে জামাত। যেহেতু এটা জামাত অধ্যুষিত এলাকা, তাদের যদি এই নির্বাচনে তাদের কোনো রাজনৈতিক সিদ্ধান্ত থাকে তাহলে ভোটের ফলাফলটা ভিন্ন হতে পারে। মূলত এখানকার জামাত ইসলামের একটা স্ট্রং হোল্ড, তারা চাইবে আওয়ামী লীগ প্রার্থী, মৌকার প্রার্থী যাতে বিজয় না হয়। আর সাধারণ ভোটারদের পাশাপাশি জামাতের কর্মী সমর্থকদের ভোট নিয়ে অনেকটাই আশাবাদী প্রধান দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থী। লাঙ্গল আমরা অবশ্যই বিপুল ভোটে জয়লাভ করব, আর অবশ্যই অনেকগুলো প্রার্থী যেহেতু নেই অনেকগুলো দলের, তো সেই দলের আমরা ভোট চাচ্ছি। জামাত ইসলাম কথা নয়, সর্বস্তরের মানুষ আমাকে ভোট দেবে, এখানে দলমত নির্বিশেষে আমাকে ভোট দেবে বলিয়া বিশ্বাস। গত বছরের 31শে ডিসেম্বর সুন্দরগঞ্জের বামনডাঙ্গা মাস্টারপাড়ায় নিজ বাড়িতে দুর্বৃত্তদের গুলিতে এমপি লিটন নিহত হলে গাইবান্ধা 1 সুন্দরগঞ্জ আসনটি শূন্য হয়। আগামী 22 মার্চ উপনির্বাচন অনুষ্ঠিত হবে। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। ৭১-এর আজকের এই দিনে ঢাকার জয়দেবপুরে সেনাবাহিনীর সাথে জনগণের বড় রকমের সংঘর্ষ হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এ ঘটনার তীব্র নিন্দা জানান। এদিন প্রেসিডেন্ট ভবনে বঙ্গবন্ধু ইয়াহিয়া রুদ্ধদ্বার বৈঠকও হয়। ইতিহাসের আজকের দিনটির কথা জানাচ্ছেন তরিকুল ইসলাম সৌরভ। 19 মার্চ 1971 সকল সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান আজও বন্ধ থাকে। ঢাকার জয়দেবপুরে সেনাবাহিনীর সাথে জনগণের সংঘর্ষ হয়। সেনাবাহিনী সান্ধ্য আইন জারি করে জয়দেবপুর থেকে বহু মানুষকে ধরে নিয়ে যায়। এই ঘটনায় টঙ্গী শিল্প এলাকা এবং ঢাকায় প্রবল প্রতিরোধ গড়ে তোলে আন্দোলনকারীরা। জয়দেবপুরের ঘটনায় আওয়ামী লীগ প্রধান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেন, বাংলাদেশের মানুষ সমস্যার সমাধান চায়। এর অর্থ এই নয় তারা শক্তি প্রয়োগে ভয় পায়। জনগণ যখন রক্ত দিতে তৈরি তখন তাদের দমন করতে পারে এমন শক্তি দুনিয়ায় নেই। এদিন বঙ্গবন্ধুর সাথে প্রেসিডেন্ট ইয়াহিয়ার 1.5 ঘন্টার বৈঠক হয়। আন্দোলনকারীরা বিচ্ছিন্নভাবে শেখ মুজিবুর রহমানের বাসার সামনে গিয়ে জড়ো হয়। শেখ মুজিব তাদের বলেন, শেষ রক্তবিন্দু দিয়ে আমরা আমাদের ভবিষ্যৎ বংশধরদের জন্য স্বাধীন নাগরিক হিসেবে বাঁচার ব্যবস্থা করে যাব। তরিকুল ইসলাম সৌরভ, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর যাত্রাবাড়িতে বাসের ধাক্কায় হুমায়ুন কবির নামে এক যুবলীগ নেতার মৃত্যু হয়েছে। শনিবার রাতে শনির আখড়ায় মেয়র হানিফ উড়াল সেতুর নিচে এ দুর্ঘটনা ঘটে। স্বজনরা জানান, বঙ্গবন্ধু এভিনিউ থেকে শনির আখড়ায় বাসায় ফেরার পথে রাস্তা পার হবার সময় হিমাচল পরিবহনের একটি বাস তাকে পেছন থেকে ধাক্কা দেয়। ঘটনাস্থল থেকে পথচারীরা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়। পরে ঢাকা মেডিকেলে নিয়ে আসার কিছুক্ষণ পর তিনি মারা যান। নিহতের গ্রামের বাড়ি নরসিংদী জেলার রায়পুরা উপজেলার বলে জানায় স্বজনরা। দেশের বাইরের খবর। পেরুতে বন্যা পরিস্থিতির ভয়াবহতা এখনো কমেনি। গত 1 দশকের মধ্যে ভয়াবহ এ বন্যায় এ পর্যন্ত অন্তত 67 জনের মৃত্যু হয়েছে। এছাড়াও গৃহহীন হয়েছেন অন্তত 70,000। বন্যা প্রতিরোধে দেশটির অন্তত অর্ধেক অঞ্চলে এরই মধ্যে জরুরি অবস্থা জারি করা হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পেরুর উত্তরাঞ্চল
প্রশান্ত মহাসাগরে সৃষ্ট ক্ষতিকর এল নিনোর প্রভাবে অঞ্চলটিতে বিগত বছরগুলোর তুলনায় এবারের বর্ষা মৌসুমে প্রায় 10 গুণ বেশি বৃষ্টিপাত হয়েছে, এমনটাই জানিয়েছে কর্তৃপক্ষ। এদিকে বন্যা মোকাবেলায় রাজধানী লিমা থেকে 25 কিলোমিটার দূরে অবস্থিত হুয়াচিপা শহরে অস্থায়ী আশ্রয় কেন্দ্র নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। বন্যা কবলিতদের দ্রুত উদ্ধার করে আশ্রয় কেন্দ্রে স্থানান্তরের কাজ করছে উদ্ধারকর্মীরা। স্থানীয় নদ নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় ভেঙে পড়েছে বেশিরভাগ সেতু। বন্যার পানিতে ভেসে গেছে বহু গবাদি পশু ও ঘরবাড়ি। বন্ধ রয়েছে বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠান। মার্কিন রক অ্যান্ড রোল কিংবদন্তি চাক বেরি আর নেই। শনিবার রাতে মিশর অঙ্গরাজ্যের সেন্ট চার্লসে নিজ বাসভবনে মারা যান তিনি। তার বয়স হয়েছিল 90 বছর। বেরির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন সেন্ট চার্লসের কান্ট্রি পুলিশ। প্রায় 70 বছরের ক্যারিয়ারে অসংখ্য ক্লাসিক গানের জনক এই গুণী শিল্পী। এরই মধ্যে অন্যতম রোল ওভার বিথোভেন এবং জনি বি গুড। চাক বেরি 1984 সালে গ্র্যামির আজীবন সম্মাননা পান। এছাড়াও 1986 সালে প্রথম শিল্পী হিসেবে অন্তর্ভুক্ত হন রক অ্যান্ড রোল হল অব ফেম তালিকায়। তার মৃত্যুতে যুক্তরাষ্ট্র সহ বিশ্বজুড়ে রক অ্যান্ড রোল সঙ্গীতাঙ্গনে গভীর শোক নেমে এসেছে। জয় বাংলা কাপ বাংলাদেশ শ্রীলঙ্কা টেস্ট সিরিজের খবর। ঐতিহাসিক 100তম টেস্টে জয়ের রোমাঞ্চ ছুঁয়ে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। কলম্বোতে পঞ্চম ও শেষ দিনে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে শ্রীলঙ্কা। শেষ খবর পাওয়া পর্যন্ত স্বাগতিকদের সংগ্রহ 2 উইকেটে 270 রান। এর আগে পিসারা স্টেডিয়ামে আগের দিনের 8 উইকেটে 268 রান নিয়ে পঞ্চম ও শেষ দিনের খেলা শুরু করেন 2 অপরাজিত ব্যাটসম্যান সুরিঙ্গাল আকমাল ও দিলওয়ান পেরেরা। শুরু থেকেই টাইগার বোলারদের সাবধানে খেলতে থাকে এই 2 লঙ্কান ব্যাটসম্যান। জয়ের দারুণ এক সম্ভাবনা উকি দিয়েছে কলম্বোর ক্রিকেট আকাশে। 100তম টেস্ট জয় জিতলে স্মরণীয়ভাবে ইতিহাস রচনা করব টাইগাররা। এর আগে শ্রীলঙ্কার প্রথম ইনিংসে 338 রানের জবাবে সাকিব আল হাসানের দুর্দান্ত এক সেঞ্চুরিতে বাংলাদেশ করেছিল 467 রান। দর্শক, 2 ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে বাংলাদেশের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে শ্রীলঙ্কা। 10-3 সৌজন্যে এখন আমরা সরাসরি দেখব ম্যাচের কিছু অংশ। That's a warning. Now, the umpires, and rightly so. Blackmail, he's been given a warning. Yeah, if he does it again, they'll lose runs. Watch him here. He doesn't try to get off the pitch at all. No, you can't do that at all. Here's the danger in red. He's gone straight down the pitch. And Alim Dar called this last evening. He was given a warning, I believe, last evening was Surangal Akmal. And that's the second warning that he has been given. And once you're given a warning, that applies to everyone in the team. And from there onwards, the umpires are well within their right to deduct 5 runs each time the batsman infringe. That's a good point. Everyone in the team. Very good. So this is good umpiring. He's just advising now. Pereira. Well, he's worried about a spot there. I don't think he should be saying that, but anyway. So they're very careful and mindful of what's happening about this pitch here. So the games continue. Shakib, he wants the bat pad on the offside. Now let's have a look. What's his right foot now? What happened there? His right foot, and did a bit come up? Yeah, a little bit did come up. That's what Alim Dar picked on.
and he wanted Dilwan Perez to tap that piece back into the pitch. He doesn't want Lakmal taking any pieces back home with him. Just watch that right foot, just there. Yeah, look, if you're going to do it, don't do it the first ball. just be a bit smarter about it, like maybe in the second or third over, the occasional one going down, but not the first ball. That's the little professionalism things that the cricketers get up to at this level. And he just barely struggled to get up to a lead of 143, and you don't want to be ducked 5 runs. Oh, the yes is the call, and he makes it. So, eventful over. দর্শক 10-3 সৌজন্যে বাংলাদেশ শ্রীলঙ্কার দ্বিতীয় ও শেষ টেস্টের কিছু অংশ আমরা তখন দেখলাম। শেষ খবর পাওয়া পর্যন্ত দেখলাম 8 উইকেটে 273 রান সংগ্রহ করতে সক্ষম হয়েছে শ্রীলঙ্কা। দর্শক এই মুহূর্তে কলম্বোর পিসারা ওভাল স্টেডিয়ামে রয়েছেন আমাদের রিপোর্টার SM ইকবাল। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। ইকবাল, সামনে যে ১৭তম টেস্ট জয়ের যে সম্ভাবনা তৈরি হয়েছে সেটা বাস্তবায়নে কিন্তু কিছুক্ষণ আগেই মাঠে নেমেছেন টাইগাররা। এখন পর্যন্ত শ্রীলঙ্কা কিন্তু 142 রান এগিয়ে আছে, অর্থাৎ গতকালের যে 137 রান ছিল সেটার সঙ্গে তারা আরো 5 রান যোগ করতে পেরেছে, অর্থাৎ লিস্টে এখন 142। দেখেন বাংলাদেশের দরকার দুটি মাত্র ভালো বল, দুটি ভালো বল হলেই শ্রীলঙ্কার ইনিংসটি গুটিয়ে যাবে। সেক্ষেত্রে তখনই বলা যাবে যে আসলে চতুর্থ ইনিংসে বা বাংলাদেশ যখন নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামবে তখন তাদের সামনে টার্গেটটা কত দাঁড়াবে। সেটা যত কমে রাখা যায় প্রেশারটা আসলে ততই কম থাকবে এবং সেই ১৭তম টেস্ট জয়ের সম্ভাবনা কিন্তু আসলে ততটাই উজ্জ্বল হবে। তবে সাথে কিছু সংখ্যাও কিন্তু থেকে যাচ্ছে, সেটা হচ্ছে যে বাংলাদেশের কিন্তু আসলে এর আগে আমরা অনেক নজির দেখেছি যে একদম ফিরে এসে তৈরি ডোবানোর। মুলতান টেস্টের কথা বলতে হয়, এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে ফাইনাল ম্যাচটির কথা বলতে হয় এবং সবশেষ ওয়ার্ল্ড টি20তে ভারতের বিপক্ষে ম্যাচটিও কথা বলতে হয়। সুতরাং আসলে এইগুলি থেকে বের হয়ে আসতে হবে এবং যেই টার্গেটই সেট করুক শ্রীলঙ্কা সেটিকে খুব ঠান্ডা মাথা এবং খুব দায়িত্বশীলতার পরিচয় দিয়ে সেই ম্যাচটিকে বের করে আনতে হবে, তবেই রচিত হবে ইতিহাস। তবে সেই ক্ষেত্রে কিন্তু টার্গেটটা অবশ্যই 200 নিচে রাখতে হবে, কারণ ওভালের যে রেকর্ড বলছে 200 প্লাস যদি হয়ে যায় সেক্ষেত্রে বাংলাদেশের জন্য যদি ব্যাপারটা সত্যিই চাপ হবে এবং গতকাল শ্রীলঙ্কান ব্যাটসম্যানরাও কিন্তু তাই বলেছে যে তাদের লক্ষ্যটা থাকবে হচ্ছে অন্তত 200-র মতো একটি টার্গেট ছুড়ে দেয় বাংলাদেশের সামনে। সুতরাং দেখা যাক বাংলাদেশ কত তাড়াতাড়ি শ্রীলঙ্কাকে এই ম্যাচে অল আউট করতে পারে এবং সেক্ষেত্রে তখনই ডিপেন্ড করবে লিস্টটা কত হয় এবং তারপর যদি ভালো একটি ব্যাট করতে পারে বাংলাদেশ তাহলেই অপেক্ষা করছে হয়তো বাংলাদেশের জন্য ১৭তম টেস্ট একটি ইতিহাসই অপেক্ষা করছে বাংলাদেশ ক্রিকেটের জন্য। তো সাথী এই ছিল এখানকার সবশেষ। দর্শক কলম্বোর পিসারা স্টেডিয়াম থেকে আমাদের সহকর্মী SM ইকবাল জানাচ্ছিলেন বাংলাদেশ শ্রীলঙ্কার মধ্যকার দ্বিতীয় শেষ টেস্টের সবশেষ খবর। এবার লা লিগার খবর। অ্যাথলেটিক বিলবাওকে 2-1 গোলে হারিয়ে লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষস্থান আরও মজবুত করল রিয়াল মাদ্রিদ। ম্যাচে রিয়ালের হয়ে গোল করেন বেনজামা ও ক্যাসেমিরো। বিলবাওয়ের হয়ে একটি গোল পরিশোধ করেছেন আদুরিজ। বিলবাওয়ের মাঠ সান ম্যামেস ব্যারিয়ায় ক্রিস্টিয়ান কয়েক মাস পরই শুরু হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি, আর তাই মাঠের লড়াই শুরুর আগে আসরের ট্রফি বেরিয়েছে অংশগ্রহণকারী দেশ ভ্রমণে। সেই ধারাবাহিকতায় 3 দিনের সফরে ঢাকায় এখন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। আইসিসি বিশ্বকাপের পর সবচেয়ে বড় এই আসরে দীর্ঘ 11 বছর পর অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ। সমর্থকদের প্রত্যাশা প্রদর্শনীর জন্য ট্রফিটি আসলেও একদিন চ্যাম্পিয়ন্স ট্রফি জয় করে নিয়ে আসবে সাকিব মুশফিকরা। 1998 সালে ঢাকায় অনুষ্ঠিত নকআউট ট্রফি বা মিনি বিশ্বকাপ নামে যে আসরের যাত্রা হয়েছিল কালের পরিক্রমায় তাই এখন চ্যাম্পিয়ন্স ট্রফি। এর আগে যেখানে অংশ নিত টেস্ট খেলুড়ে দেশগুলো, তবে 2006 সালের পর তা বদলে গিয়ে পরিণত হয় ওয়ানডের বিশ্ব র্যাঙ্কিংয়ে শীর্ষ 8 দলের টুর্নামেন্টে। সেই চ্যাম্পিয়ন্স ট্রফির এবারের আসর বসতে যাচ্ছে ইংল্যান্ড ও ওয়েলসে, আর দীর্ঘ 11 বছর পর আবারও চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলবে বাংলাদেশ। জুনের 1 তারিখ থেকে শুরু হতে যাওয়া বিশ্বকাপের পর সবচেয়ে বড় এই আসরের ট্রফি বেরিয়েছে অংশগ্রহণকারী দেশ ভ্রমণে। সেই ধারাবাহিকতায় ঢাকায় এসে পৌঁছেছে চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা, যা প্রদর্শিত হচ্ছে রাজধানীর একটি শপিং মলে।
যে শিরোপার অন্যতম দাবিদার হিসেবে বাংলাদেশ খেলতে নামবে সেই অনিন্দ সুন্দর ট্রফি দেখতে টাইগার সমর্থকদের আগ্রহ যে একটু বেশি থাকবে তা বলার অপেক্ষা রাখে না। তাই কাছ থেকে চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা দেখার সুযোগ যাতে হাতছাড়া না হয়, তাই সকাল থেকেই দর্শনার্থীদের ভিড় জমে ওঠে ট্রফি প্রদর্শনী স্থানে। এমন সুযোগ পেয়ে তাই আনন্দিত ক্রিকেট ভক্তরাও। প্রথমবারের মতো যেহেতু চ্যাম্পিয়ন্স ট্রফিটা এসেছে, আমাদের দেখার সৌভাগ্য হয়েছে, কারণ আমরা অনেকে পারি না সেই জায়গাগুলোতে যে ট্রফিটা দেখার। বাংলাদেশ চ্যাম্পিয়ন ট্রফি দেখে খুব ভালো লাগছে, আশা করি বাংলাদেশ ভালো করবে। এদিকে দীর্ঘ সময় পর বাংলাদেশ অংশ নিলেও ওয়ানডে ক্রিকেটে টাইগারদের সাম্প্রতিক পারফরমেন্স স্বপ্নবাজ করে তুলছে সমর্থকদের। তাদের প্রত্যাশা শুধু প্রদর্শনীর জন্য নয়, একদিন চ্যাম্পিয়ন্স ট্রফি জয় করে ঘরে নিয়ে আসবে সাকিব মুশফিকরা। ন্যাচারাল ক্রিকেট যেটা যদি বাংলাদেশ ওটা দিতে পারে ইনশাল্লাহ অবশ্যই আমরা ভালো কিছু করবো। এর আগে আমরা ইংল্যান্ডের মাটিতে অস্ট্রেলিয়াকে হারাই, তো হোপফুলি আমরা অনেক এক্সাইটেড যে আমরা ভালো কিছু করতে পারবো আইসিসির ট্রফিটাতে। ইভেন আমাদের দেশের ছেলেরাও যথেষ্ট ম্যাচিউর বর্তমানে ক্রিকেটে। ট্রফিটা ভাইয়া আমাদেরই, জাস্ট ওখানে আছে, কিছুদিন পর আমরাই নিয়ে আসবো। হারলেও আমরা, জিতলেও আমরা, কিন্তু আমাদের সবসময় চেষ্টা করতে হবে যেন আমরাই জিতি। 3 দিনের ঢাকা সফর শেষে 20 মার্চ শ্রীলঙ্কায় যাবে চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা। নিয়ামতুল্লাহ বাবু, সময় সংবাদ, ঢাকা। ঢাকা প্রিমিয়ার লিগের খবর। শেষ হলো দলবদলের নির্ধারিত সময়। প্রথম দিন 87 জন আর দ্বিতীয় দিনে রেজিস্ট্রেশন করলেন 59 জন ক্রিকেটার। আগের মৌসুমের হতাশা ভুলে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশার কথা জানান ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডান, ব্রাদার্স ও প্রাইম দোলেশ্বরের ক্রিকেটাররা। এদিন বাদ্য বাজনা আর স্লোগানের ঐতিহ্য ধরে রেখেই দলবদলে আসে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আবাহনী। এদিকে শ্রীলঙ্কা সফরে থাকা পুলভুক্ত জাতীয় দলের ক্রিকেটারদের জন্য রেজিস্ট্রেশনের সময় উন্মুক্ত থাকছে বলে জানিয়েছে সিসিডিএম। প্রিমিয়ার লিগের দলবদলের প্রথম দিন সিসিডিএম অফিসে দেশের ক্রিকেট তারকাদের যে মেলা বসেছিল সে হিসেবে দ্বিতীয় দিনটি থাকলো কিছুটা শান্তই। শেষ বিকেলে প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাবের একঝাঁক ক্রিকেটারের পদার্পণে মুখর হলো সিসিডিএম। অভিজ্ঞ ব্যাটসম্যান শাহরিয়ার নাফিস, আরাফাত সানি, মার্শাল আইয়ুবদের নিয়ে সাজানো হয়েছে দল। এদিকে অলোক কাপালি, জুনায়েদ সিদ্দিকী ও রবিউল ইসলামরা রেজিস্ট্রেশন করেছেন ব্রাদার্স ইউনিয়নের পক্ষে। আর শামসুর রহমান শুভ, রনি তালুকদার, জুবায়ের হোসেন লিখন, সাজেদুল ইসলামদের নিয়ে দল সাজিয়েছে ঐতিহ্যবাহী মোহামেডান। আগের মৌসুমের হতাশা কাটিয়ে ওঠার প্রত্যয় মতিঝিল জায়ান্টের। এই বছর আমাদের যে টিমটা সেটা ইয়াং সাইড মিলে এক্সপিরিয়েন্স, অনেক বছর ক্রিকেট খেলেছে একসাথে অনেক জায়গায়, তো আমার মনে হয় টিমটা খারাপ হয়নি। সবাই যদি আমরা একটা টিম অনুযায়ী খেলতে পারি তাহলে আমার মনে হয় খুব ভালো রেজাল্ট হবে। প্লেয়াররা সবাই খুব স্বাচ্ছন্দ্য বোধ করছে এবং যার যার ইচ্ছামতো টিম বেছে নিতে পেরেছে এবং পারিশ্রমিকের ব্যাপারেও তারা আপনার নেগোসিয়েশন করতে পারছে। তো একজন প্লেয়ার হিসেবে আমি খুবই খুশি। তবে দিনের মূল আকর্ষণ ছিল আবাহনীকে ঘিরে। একে তো বর্তমান চ্যাম্পিয়ন, তার উপর দলবদলে আসার একটা রীতি আছে তাদের, সেটির ব্যতিক্রম হলো না এবারও। বাদ্যের তালে ফুল ছিটিয়ে আগমন হলো আকাশী নীলদের। মিষ্টি বিতরণের সঙ্গে চলল স্লোগান। মিঠুন আলী, সাইফ হাসান, আফিফ হোসেনরা করলেন রেজিস্ট্রেশন। শ্রীলঙ্কা সফর শেষে দেশে ফিরে যোগ দেওয়ার কথা তামিম মাহমুদুল্লাহ সৈকতদের। নর্মাল মানুষের কাছে ঈদ যেমন, ক্রিকেটারদের কাছে দলবদলটা আসলে ওইরকমই অনেকটা। বাংলাদেশের সবচেয়ে বড় টিম আবাহনী, তাদের হয়ে আমি খেলতে পারছি, এই জন্য আমি নিজেকে গর্বিত মনে করছি। রেজিস্ট্রেশন শেষে এই মৌসুমের জন্য ডিপিএল এর নিয়ম কানুনগুলো স্পষ্ট করেছে সিসিডিএম। যারা পুলে আছে তারা প্রত্যেকে ফ্রি প্লেয়ার হিসেবে ট্রিট হবে। তো তারা আসার পরে তাদের যেই দলের সঙ্গে তাদের কথাবার্তা হয়, যেই দলের অফিসিয়ালকে তারা টোকেন দিবেন, তারা সেই দলের বলে প্লেয়ার বলে গণ্য হবে। বৃষ্টির কারণে কোনো খেলা বন্ধ হয়, সেই ক্ষেত্রে সেই খেলাটা আম্পায়ারদের সিদ্ধান্ত ক্রমে এবং বাইলজ অনুযায়ী যেটা ফলো আপ হবে, যে সিদ্ধান্ত আসবে সেই অনুযায়ী পরের দিন খেলাটা করাবে। জাতীয় দলের ক্রিকেটারদের ব্যস্ত সূচি থাকায় এ মৌসুমে ডিপিএল এর অধিকাংশ ম্যাচ তাদের ছাড়াই মাঠে গড়াবে। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাস ট্রাকের সংঘর্ষ, নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে। শিশুসহ নিহত 6, আহত আরো 10 জন। সীতাকুণ্ডের জঙ্গি আস্তানায় নিহত 4 আত্মঘাতীর 2 জন সম্পর্কে খালাতো ভাই। 8 মাস আগে ঢাকার মিরপুর থেকে নিখোঁজ হয় তারা। জঙ্গি তৎপরতা চালাতো দাওলাতুল ইসলাম নামে। কাউন্সিলের 1 বছরেও দল গোছাতে পারেনি বিএনপি। নেতৃত্বের ব্যর্থতা থাকলেও সরকারের দমনপীড়নকে দায়ী করছেন কেউ কেউ। দেশের প্রায় 1.5 কোটি কর্মজীবী নারীর জন্য নেই আবাসনের সুব্যবস্থা। রাজধানীতে সরকারি কর্মজীবী মহিলা হোস্টেলে তদবির ছাড়া মিলছে না সিট। এবং শ্রীলঙ্কার পিসারায় 100তম টেস্ট জয়ের হাতছানি বাংলাদেশের সামনে। প্রথম সেশনেই
লঙ্কানদের বেঁধে ফেলতে চায় টাইগাররা। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক ও রবি নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এই মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়ের।